পুরান ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 4, 2 জন রিমান্ডে, 2 যুবদল নেতা বহিষ্কার, বিভিন্ন স্থানে বিক্ষোভ। একমত হলে জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। 11 জুলাইকে আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা। সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়োগে অনিয়ম ও দুদকের মামলায় ব্যবস্থা। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দিনের আলোচনা শেষ। কিছু বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত। 4 বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীর প্রসূতি মা ও শিশু হাসপাতাল। প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে চলছে রমরমা বাণিজ্য। কুষ্টিয়ায় শুধু কাগজে কলমে চলছে পোস্ট অফিসের সেন্টারে সেবা কার্যক্রম। বেশিরভাগই বন্ধ, কোটি টাকার যন্ত্রাংশ হরিলুট। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 45 ফিলিস্তিনির প্রাণহানি। 20 লাখ ফিলিস্তিনিকে ভূখণ্ড ছাড়া করতে নেতানিয়াহুর নীল নকশা প্রকাশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি হওয়ায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সাবা করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাইফুর রহমান তুহিনের সহায়তায় ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এভাবেই কুপিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হয় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে। এক পর্যায়ে তার নিথর দেহ টেনে হিচড়ে বাইরের সড়কে নিয়ে আসা হয়। সেখানে মরদেহের উপর চালানো হয় নৃশংসতা। এমন নৃশংস হত্যার সিসি ক্যামেরার ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হত্যা মামলা দায়েরের পর বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার অভিযান চলছে। এদিকে যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাব করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সন্ত্রাসীদের পাথরের আঘাতে হত্যার শিকার সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও। দাবি তুলেছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। রিয়াজ আহমেদ মোসাদ তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সোহাগের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্ত্রীর গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবা হারিয়ে নিস্তব্ধ দিশেহারা 2 শিশু। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। যে মিরপুরের মতনই ব্যবসা করছে সেইখানে হেসরাইতে ওনার আইনা এইখান থেকে নেই, ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে। স্বজনরা জানান, প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় অভিযুক্তদের। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তারা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অবশেষে সোহাগকে নির্মম ভাবে হত্যা করা হয়। যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রুট মিটফুড 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে
মামারা মারধর করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার বাইরে অলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এইরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই, যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে। ব্যবসা সূত্রে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার 1 ছেলে ও মেয়ে রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীরা। রাত 11টার দিকে শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করে। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। শিক্ষার্থীরা বলেন, প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ, রাজশাহী, সাভার ও মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতরাত 10:30টার দিকে নারায়ণগঞ্জের বিবি রোডে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ শাস্তির দাবি জানান। সন্ধ্যা 7টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাত 9:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকবো, জাতীয় ঐক্যে এক থাকবো এবং সন্ত্রাসবাদ মোকাবেলায়, চাঁদাবাদ মোকাবেলায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই 12 মাসে একটি দল খুনের সেঞ্চুরি করেছে। আমরা আমাদের এই ভয়েসকে আর নিচু করে রাখবো না। আমাদের ভয়েস নিচু করে রাখতে রাখতে 15 বছরে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে তৈরি করেছি। আমরা আমাদের এই ভয়েস চালু রাখবো। বাংলাদেশে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি আজকে থেকে চলবে না। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রজ্ঞাপনে বলা হয়, প্রকাশ্যে দিবালোকে সংঘটিত পৈশাচিক ও নেক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খুলনা মহানগরী দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ পাশার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি ছিলেন। জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনে মোটরসাইকেল করে 3 জন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে শুরু হয়েছে তদন্ত, বলছে পুলিশ। মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা 12:30-1টার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এদিনে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী সরকার। সেই সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই মিনার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে ব্লকেট করেছিলেন, যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। শুক্রবার এক ইমেইল পাঠিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন সংস্থাটির ডিরেক্টর জেনারেল ট্রেডর্স। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অভিযোগের মাসখানেক পর পদক্ষেপটি নেয় WHO। বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় ক্ষমতার অপব্যবহার করে সার্টিফিকেট জালিয়াতি করেন তিনি, যা বাংলাদেশ আইনের 468 ও 4372 ধারার স্পষ্ট লঙ্ঘন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাল নথি প্রদর্শনের পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের জন্য 28 লাখ মার্কিন ডলার উত্তোলনের অভিযোগটিও সামনে এসেছে। পুতুলের পরিবর্তে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ক্যাটরিনা বোহমকে। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে, তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। এ সময় যাদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকার বিষয়ে সিদ্ধান্ত পৌঁছেছে দুদেশ। সে আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। বাণিজ্য উপদেষ্টা সচিব ও অতিরিক্ত সচিব আগামীকাল 12 জুলাই দেশে ফিরবেন। প্রয়োজনে আবারও যেতে পারেন তিনি। 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিনিধি দল দ্রুত ইতিবাচক অবস্থানে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় জাতীয় উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব ফয়েজ তোয়েব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন। 3 দিনের এই আলোচনা সমন্বয় করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। সাড়ে 4 বছর ধরে লাইসেন্সের নবায়ন নেই, কিন্তু তাতে কি? কোনো কিছু তোয়াক্কা না করেই চলছে রোগী দেখার কাজ। পাশাপাশি হাসপাতালের শেয়ার বিক্রিও চলছে সমান তালে। আর এই হাসপাতালটির নাম বসতি মা ও শিশু হাসপাতাল। রাজধানীতে চোখের সামনেই এই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি বড় অপরাধ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজধানীর ব্যস্ত এলাকা বনশ্রী, মেইন রাস্তার পাশেই হাসপাতাল, নাম বসতি মা ও শিশু হসপিটাল। সব লাইসেন্সের মেয়াদ পেরিয়েছে, অথচ বিলবোর্ড টাঙিয়ে ডাক্তারের বিজ্ঞাপন দিকে চলছে রোগী দেখা। আবার হাসপাতালটির ফেসবুক পেজে চলছে অপারেশন সহ বিজ্ঞাপন। যদিও অপারেশনে নেই কোনো লাইসেন্স, তারপরও স্বীকার করলেন হাসপাতালের রিসেপশনিস্ট যে এখানে অপারেশন করা হয়। আপনাদের এখানে অপারেশন কি হয় না, বন্ধ থাকে? জি, অপারেশন হয়, কিন্তু স্যার কালকে করতে পারবেন কিনা একটা ব্যাপার। ডেলিভারি হয় স্যার, অর্থোপেডিক্স হয়, সব অপারেশনটাই হয় স্যার জেনারেলি। দীর্ঘদিন লাইসেন্স না থাকলেও থেমে নেই হাসপাতালের শেয়ার বিক্রি। যারা শেয়ার কিনেছেন তারা বলছেন হাসপাতালকে দেখিয়ে শেয়ার বিক্রির টাকা আত্মসাৎই প্রধান ব্যবসা। কোটি কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। ধরেন একটা শেয়ারের ভ্যালু যদি 15 লাখ টাকা হয়, 15 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে 12 লাখ টাকাই তারা ভাগবটা করে নিয়ে যায়। আর 3 লাখ টাকা দিয়ে তারা ওই বিগত দিনে স্টাফ স্যালারি তো তারা কন্টিনিউ করে না। এই স্টাফ স্যালারি দেখা গেছে 2 লাখ টাকা বাকি, তারা 1 লাখ টাকা দিয়ে দেয়। আর বাকি টাকাটা দিয়ে হসপিটালে টুকটাক একটু রং টং করে, একটু সাইনবোর্ড লাগায়, দেখা দেয় যে হসপিটাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। একটা শেয়ার বিক্রি করে 15 লক্ষ টাকা, মানে একটা ডিরেক্টরশিপ 15 লক্ষ টাকা, আপনি হচ্ছে এখানে দায়িত্ব পালন করলে 40,000 টাকা বেতন পাবেন। আমাকে এই কথা বলে এই প্রলোভন দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এখন আমি 6 মাস দায়িত্ব পালন করছি, আমাকে 1 টাকাও দেওয়া নাই,
যখন আমি প্রায় 11.5 লক্ষ টাকা তাদের পেমেন্ট করে দিছি, এখন আমার কোনো খোঁজখবর নাই, বুঝছেন। অস্বীকার করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। লাইসেন্স আছে বলে দাবি তার। এখন আমরা তো ক্রাইসিস মধ্যে আছি, অপশন হচ্ছে সে আমাদেরকে সময় দিতে হবে, তারটা আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারবো, হয় শেয়ারটা সে বিক্রি করবে অথবা আমরা বিক্রি করে দিতে হবে। অপারেশনের কথা অস্বীকার করলেন হাসপাতালটির চেয়ারম্যান, বললেন এখানকার সবকিছু দেখাশোনা করেন ব্যবস্থাপনা পরিচালক। আমি হসপিটাল এখনো পর্যন্ত ওটি এবং হসপিটাল চালু করে, ইলেকট্রিসিটি আসে নাই। হ্যাঁ, আমি ওখানে কোনো ডাক্তার আছে আমি আই ডোন্ট নো, আমি এই ডাক্তারের লিস্ট আমার কাছে আজ পর্যন্ত দেয় নাই। হ্যাঁ, এখানে রেসপন্সিবিলিটি আসে একজন এমডির উপরে। একটা এমডি হলো অল রেসপন্সিবিলিটি দ্য ইনস্টিটিউট। এদিকে বসুমতী হাসপাতাল নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মাইনুল্লাহ হাসান জানান, 2021 সালের পর নবায়ন নেই হাসপাতালে, যা বড় অপরাধ। না, বৈধ বলতেছি না, সেটা আপনার আবেদনটা প্রক্রিয়াধীন আছে। আর এটা হচ্ছে যে বৈধ, আমরা দেখি যে কেন বৈধ না, তার ঘাটতিটা কোথায়। যেমন যদি তার অন্যান্য সেবা ঠিক থাকে, অনেক পরিবেশ ছাড়পত্র থাকে না বা নার্কোটিক্স থাকে না, তো আমাদের বড় সমস্যা হচ্ছে পরিবেশ নিয়ে। যে পরিবেশ ছাড়পত্রের জন্য অনেক ক্লিনিক্যাল লাইসেন্স আমরা নবায়ন করতে পারতেছি না, এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা ঠিক, এটা অপরাধ তো বড়সড় অপরাধ, অবশ্যই বড়সড় অপরাধ। তো এই ধরনের 4 বছর আমরা হয়তো যতদূর সম্ভব আমি এর মধ্যে যারা অবৈধ ছিল নোটিশ দিয়েছি আর কি, আমরা দেখবো এটা আসলে সে কেন হচ্ছে, এটা আমার দেখতে হবে, অবশ্যই ব্যবস্থা নেব। এটা আমি জানলাম, ব্যবস্থা নেব। শুধু বসতি মা ও শিশু হাসপাতাল নয়, যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সাতক্ষীরায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সা সুমন। সুমন, পথসভা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মনা, সাতক্ষীরার শহীদ আলাউদ্দিন চত্বর তথা সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় দাঁড়িয়ে আছি। আর এই পথটা হচ্ছে খুলনা রোড মোড়, এখানেই হচ্ছে অনুষ্ঠিত হবে হচ্ছে পথসভা। এখানে গেট সাজসজ্জা করা হয়েছে এবং একই সাথে এখানে পথসভা যেমন অনুষ্ঠিত হবে মনা, তেমনি এখানে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয়, এখানকার যে আহ্বায়ক, সেই আহ্বায়কের যে আবাসিক হোটেল সেটি হচ্ছে এখন কার্যালয় করা হচ্ছে। সেই কার্যালয়টি এইখানে পথসভা করেই কিন্তু এখানে উদ্বোধন করা হবে। এই ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটা সাজ রব সৃষ্টি হয়েছে এবং তারা সর্বাধিক প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে নাহিদের নেতৃত্বে আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে প্রায় 1.5 শতাধিক নেতৃত্ব সাতক্ষীরাতে আসছেন। একই সাথে স্থানীয় নেতৃত্ব রয়েছে। সব মিলিয়েই এখানকার যে জেলার নেতৃত্ব তারা আশা করছে যে এখানে একটি বড় ধরনের একটা জমায়েত তারা দেখাতে পারবে। এখানে এইটাকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা প্রস্তুতি রয়েছে, পুলিশ বিভাগের মধ্যেও প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য, যাতে সুষ্ঠুভাবে সকল কর্মসূচি পালন করা হয়। সেজন্য এখানে পুলিশদের সার্বিক প্রস্তুতিও রয়েছে। তারা এখানে সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে উপস্থিত আছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার প্রস্তুতি নিয়ে শহরের সব জায়গায় তারা কিন্তু পাহারা দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আর স্থানীয় মানুষের মধ্যে একটা আগ্রহ জায়গা রয়েছে যে এনসিপির নেতৃত্বরা আসছেন, তারা কি বলবেন, আগামী নির্দেশনা কি। কারণ এখানকার রাজনৈতিক নেতৃত্ব যে প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়া, সেটি ছিল এক রকমের। নতুন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হবে, কি হতে যাচ্ছে তা নিয়ে এক ধরনের প্রস্তুতি রয়েছে মনা এবং আগ্রহ রয়েছে। এখন 11টার দিকে আসবে বলে আশা করা যায় পাটকেলঘাটা, সেখান থেকে নিয়ে আসবে এই বহর। এখন সবার আগ্রহের জায়গা সাতক্ষীরা। এই ছিল সর্বশেষ মনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলবদ্ধতার পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে বানভাসী মানুষ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলা সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনও পানি থাকলেও অন্য 2 উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের তথ্য মতে
৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নেয়। ইতিমধ্যে ৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে। নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে খাল, নালা, ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি কমছে ধীরে ধীরে। বাঙ্গার কারণে আজকে ৩ দিন পর্যন্ত মানুষের কষ্ট খাবার যান না। রোগীরা মানুষ যাতায়াত করতে পারতেছে না। এখানে আলিয়াদম স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, কোনো ছাত্রছাত্রী আসতে পারতেছে না। এখানে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়, কৃষক যারা রয়েছেন, মৎস্য খামারি বা আমাদের প্রাণী সম্পদের যারা খামারি আছেন তাদের, এর বাইরে গয়ের বাড়ির ক্ষয়ক্ষতি আছেন। এই পুরো সামগ্রিক এই যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি, এটি নিরূপণ করতে একটু আমাদের এখনো সম্ভব হয়নি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ফেনীর বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। মনা, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফেনীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজকে তার ৫ম দিন এবং গত ২ দিন যাবত আসলে কোনো বৃষ্টিপাত এই ফেনী অঞ্চলে হয়নি, যার কারণে পানি কিন্তু সব জায়গা থেকে আসলে কমে গিয়েছে। তো এই মুহূর্তে আমি আছি মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয়ে। এটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে প্রায় ২ থেকে ২৫০ লোক এখানে আশ্রয় নিয়েছেন। তো এখানে কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনি এসেছিলেন। তো তিনি এখানে যখন এই বন্যা দুর্গতদের সাথে দেখা করতে আসেন তখন অনেকটা আসলে তোপের মুখে পড়েন। এখানে তারা বলছেন যে তারা আসলে কিন্তু ত্রাণ চান না। এই কথাটি আমরা যখন থেকে তাদের কাছে এসেছিলাম তখন থেকেই বলছে যে ফেনীবাসীর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেটি হচ্ছে একটি টেকসই বাঁধ নির্মাণ। তো এই বাঁধের জন্য কিন্তু উপদেষ্টাকে আসলে তারা নানাভাবে আসলে চাপ প্রয়োগ করেছেন যে এখানে কেন আসলে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে না। তো উপদেষ্টা তাদেরকে কথা দিয়েছেন যে পানি নেমে যাওয়ার পর যত দ্রুত সম্ভব প্রকৌশলীরা কাজ করবেন এই বিষয়ে এবং ঢাকা থেকে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ৭,০০০ কোটি টাকার একটি প্রকল্প নির্মাণের জন্য সে অনুমোদন করা হয়েছে। তো তিনি এখানে দেখা করে গেছেন বন্যা দুর্গতদের সাথে এবং পরে তিনি আরো কয়েকটি আশ্রয় কেন্দ্রে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো সার্বিক ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি অনেকটাই উন্নতির দিকে। আসলে নতুন করে কোনো অঞ্চল আসলে প্লাবিত হওয়ার খবর আমরা এখনো পাইনি এবং যেখানে আসলে পানি জমেছিল সেগুলো আসলে মূলত ফসলি জমি। তো সেখান থেকে কিন্তু ধীরে ধীরে পানি আসলে নেমে যাচ্ছে এবং আর যদি আগামী ২-১ দিনে যদি আর বৃষ্টিপাত দেখা না মিলে তাহলে কিন্তু হয়তো দুঃখিত যেখানে যেখানে এখনো পানি জমে আছে সেখান থেকেও কিন্তু পানি নেমে যাবে। তো গতকাল ছাগলনাইয়াতে বেশ কিছু অঞ্চলে পানি জমেছিল, সেগুলো কিন্তু খবর পেয়েছি যে ধীরে ধীরে সেগুলো নামতে শুরু করেছে। তো সব মিলে বলা চলে যে টানা বর্ষণ এবং যে ভারী বৃষ্টিপাত সাথে পাহাড়ি ঢলে ফেনী অঞ্চলে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতির দিকে আছে এবং এখানকার ফেনীবাসীর একটাই চাওয়া এখন তাদেরকে টেকসই বাঁধ নির্মাণ করে দিতে হবে, অর্থাৎ তারা প্রতি বছর এই বন্যার কবলে আর আসলে পড়তে চান না। তো আমার কাছে ফেনী থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান। কুষ্টিয়ায় পোস্ট অফিসগুলোর ই-সেন্টারের সেবা কার্যক্রম চলছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশই ই-সেন্টারই হয়ে গেছে প্রায় বন্ধ। কোটি কোটি টাকার যন্ত্রাংশ হয়েছে হরিলুট। দায়িত্বশীলরা আসেন না ই-সেন্টারে, যন্ত্রাংশগুলো নিয়ে গেছেন তাদের বাড়িতে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি পোস্ট অফিসের ই-সেন্টার। সাইনবোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্টিং, তথ্য সরবরাহ সহ 12টি সেবার কথা উল্লেখ থাকলেও এখানে মেলে না তার একটিও। দায়িত্বশীল কর্মকর্তারা ঠিকমতো আসেন না অফিসে, কার্যক্রম চলে না ই-সেন্টারের। হদিস নেই সরকারের দেওয়া যন্ত্রাংশেরও। পোস্টমাস্টার রিজিয়া বেগম ল্যাপটপগুলো নিয়ে গেছেন তার নিজ বাড়িতে। একটা ল্যাপটপ ভালো আছে আর একটা একদমই ডিসপ্লেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। একই চিত্র জেলার অধিকাংশ পোস্ট অফিসেরই ই-সেন্টারের। বেশিরভাগ সেবা সেন্টারেই ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ হদিস নেই সরকারের দেওয়া 19টি যন্ত্রাংশের।
ই সেন্টারের যন্ত্রাংশগুলো ব্যবহার হচ্ছে বাইরের ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের নিজ বাসায় ব্যক্তিগত কাজে। আমাদের ডিভিশন অফিস থেকে নির্দেশনা আছে যে এটা মানে উদ্যোক্তা সে ইচ্ছা করলে তার নিজস্ব দোকান ঘর যদি থাকে বা তার নিজস্ব কোনো থাকে সেখানে ট্রেনিং সেন্টার থাকে, সেখানে সে কাজ করতে পারবে। 3টা ল্যাপটপ দেওয়া হয়েছিল, পাশাপাশি একটা লেজার প্রিন্টার, একটা কালার প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে লেমিনেটর। প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় 2017 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় ই সেন্টারের কার্যক্রম। তবে লুটপাট আর অনিয়মের কারণে এ প্রকল্পের দায়িত্বশীলরা লাভবান হলেও সেবাবঞ্চিত নাগরিকরা। এইগুলো যদি হতো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো, আমাদের এলাকার সলপলগুলো কাজ কামগুলো শিখতে পারতো, কিন্তু এগুলো তো এখানে কোনো ব্যবহার হয় না। সুযোগ সুবিধা হয়তো সরকার দিয়েছে, কিন্তু আমরা সেটা কোনোটা পাইনি। অফিস খোলেও না, আবার লোকও পাই না। এখানে যে বড় সোলার প্যানেল সিস্টেম বসানো হচ্ছে এবং এখানে যে কম্পিউটার প্রশিক্ষণ, সেগুলো এখন পর্যন্ত দৃশ্যমান কখনো সেই কার্যক্রম আমার চোখে আপাতত পড়েনি। বিগত শুরুর দিকে কিছুদিন এখানে কার্যক্রম কম্পিউটার প্রশিক্ষণ, এখানে আধুনিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল দিয়ে যে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, এর আসলে নামমাত্রে ওখানে প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের কোনো কিছু তেমন কিছু দেখিনি। নাগরিকদের সেবার জন্য দেওয়া ই সেন্টারের কোটি কোটি টাকার যন্ত্রাংশ কোথায় গেল, কেনই বা বন্ধ রয়েছে ই সেন্টারগুলো, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় ই সেন্টারের দায়িত্বে থাকা কুষ্টিয়া ডিভিশনের জেনারেল ডেপুটি পোস্টমাস্টার মোহাম্মদ মহসিন উদ্দিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।